সত্যি অদ্ভুত মানুষ ছিলেন সনাতনবাবু। দেশের দশের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি জানবার এক অদম্য কৌতূহল কাজ করত তার মধ্যে। তাই তিনি বই পড়তে ভালোবাসতেন, অজস্র বই। বই পড়ে সমস্ত খুঁটিনাটি তাকে জানতেই হবে। কিন্তু সনাতনবাবুর মায়ের ধারণাটা ছিল অন্যরকম। তার ধারণা ছিল যারা এসব গাদা গাদা বই লেখেন তাদের টাকার প্রয়োজন, তাই তারা এই কাজ করেন। কিন্তু আমাদের সনাতনবাবু তা নয়। সনাতনবাবুর অঢেল টাকা, অঢেল সম্পত্তি। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কুড়ি দিয়ে কিনলাম। আসুন শুনে নিই আজকের পর্ব। সনাতনবাবু হচ্ছেন তাদের মধ্যে একজন। কোথায় কত দূরে সব দেশ, সেই সব দেশের সমস্যা, সেই সব দেশের মানুষের নারী নক্ষত্র সব জেনে মুখস্থ করে বসে আছেন একেবারে। 1931 সালে ব্রাজিলে কত লক্ষ ব্যাগ কফি সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল তাও তার মুখস্থ। একদিকে সাধারণ মানুষ আর তার ধর্ম, তার জীবিকা, আর আরেকদিকে বড়দের রাজনীতি। জার্মানিতে ইহুদিদের ওপর যেমন অত্যাচার, তেমনি রাশিয়াতে মহাজনদের ওপর অত্যাচার। দুটোই এক। কোথাও বিশ্বাস নেই, আস্থা নেই, সহযোগিতা নেই। যুদ্ধ বাঁধলে কেউ জিতবে না। দেখবেন আজ দুদিক থেকেই দুই দল দুই রকম মত চালাবার চেষ্টা করছে। একদল বলছে সহযোগিতা, শান্তি আর যুক্তির পথেই সভ্যতা এগিয়ে চলবে, আর একদল চাইছে ধ্বংস। মৃত্যুর মধ্যে, অপঘাতের মধ্যে, আত্মহত্যার মধ্যেই আত্মবিনাশ। কাকে আপনি চান বলুন? দুজনেরই সমান ভোট, দুদলই দলে ভারী। দুই দলের হাতে সব রকম হাতিয়ার আছে, বোমা, বারুদ, রাইফেল, বন্দুক, গ্যাস, সব কিছু। এখন বলুন কারা জিতবে? সোনা? হঠাৎ সনাতনবাবুর কথার মধ্যে বাধা পড়ল। সনাতনবাবু কথা থামিয়ে দিয়ে দরজার দিকে চেয়ে বললেন, এই যে মা। দীপঙ্কর চেয়ে দেখলে সনাতনবাবুর মা ঘরের ভেতর ঢুকছেন। সত্যি শাশুড়ি। কালকে এই চেহারাটাই দেখেছিল দীপঙ্কর। একে দেখেই সত্যি ভয়ে নীল হয়ে গিয়েছিল। এ কে সোনা? সনাতনবাবু কিছু উত্তর দেবার আগেই দীপঙ্কর সোজা তার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলে। দীপঙ্কর দাঁড়িয়ে উঠে বললে, সতী আমাকে ডেকে নিয়ে এসেছে সনাতনবাবুর সঙ্গে আলাপ করে দিতে। বৌমা ডেকে এনেছে? তুমি কালকে এসেছিলে না? হ্যাঁ। তা বৌমা না হয় পাগল, তুমি কি বলে পাগলের কথা এলে এখানে? পাগল? সত্যি পাগল? দীপঙ্কর কেমন যেন বিব্রত হয়ে পড়ল। সনাতনবাবুর মা এ কি বলছেন? সত্যি পাগল? একবার সনাতনবাবুর মুখের দিকে চেয়ে দেখলে দীপঙ্কর। সনাতনবাবু তখন সেই বইটা নিয়ে আবার চোখ বোলাতে শুরু করেছেন। তা তুমি কিরকম ভাই বৌমার? দীপঙ্কর বললে, ওরা কালীঘাটে আমাদেরই বাড়ির পাশে থাকতো, ছোটবেলা থেকেই পরিচয়, একসঙ্গে অনেক দিন কাটিয়েছিলাম। আমার মাকে সত্যি মাসিমা বলে ডাকতো কিনা, আর কিছুই নয়। তা এতদিন দেখছো ও পাগল কিনা জানো না? আগে আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। তা যদি বুঝতে না পেরে থাকো তো আর বুঝে কাজ নেই। আমি এই বউকে নিয়ে এতদিন ঘর করছি, আমি বুঝতে পেরেছি ও পাগল ছাড়া আর কিছুই নয়। তা আমরা না হয় ভালো করে খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়েছি, কিন্তু তোমরা কেন ওর কথাই ভোলো? তোমরা কেন ওর কথা এই বাড়িতে আসো?
অপমানটা দীপঙ্করের বুকে গিয়ে সেলের মতন বিঁধল, কিন্তু কি বলবে বুঝতে পারলে না। সতী শাশুড়ি আবার বলতে লাগলো, কালকে আমি তোমাকে দেখেছি, কিন্তু মুখের ওপরে কিছু বলিনি, কিন্তু আজও কি বলে এলে তুমি? দীপঙ্করের মনে হলো আর যেন এক মুহূর্ত এখানে দাঁড়ানো উচিত নয় তার। বললে, আচ্ছা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, যাও, ও ডাকলেও কখনো এসো না। ও একটা পাগল, একটা বদ্ধ পাগলকে আমরা বউ করে এনেছি। ততক্ষণে ঘরের বাইরে পা বাড়িয়েছিল দীপঙ্কর। সনাতনবাবু যেন এতক্ষণে খেয়াল হলো। বললেন, কোথায় যাচ্ছেন দীপঙ্কর বাবু? এই চ্যাপ্টারটা শুনুন, এই চ্যাপ্টারটা আপনাকে পড়ে শোনাই। সনাতনবাবুর মা বললেন, তুমি আর ওকে ডেকো না শোনা, ওকে যেতে দাও। এই বলে পেছন পেছন বেরিয়ে এলেন। ঘরের বাইরে এসে দীপঙ্কর কোন দিকে যাবে বুঝতে পারলে না। লম্বা বারান্দা, তার এক পাশে ঘর, আর এক পাশে চৌকো চৌকো থাম। দুটো থামের ফাঁকে ফাঁকে বাগানের কিছু কিছু নজরে পড়ে অন্ধকারের মধ্যেও। সতী শাশুড়ি বোধহয় দীপঙ্করের অসুবিধাটা বুঝতে পারলেন। বললেন, তুমি যেন আবার কিছু মনে করো না। দীপঙ্কর পেছন ফিরে যেন কথাটার মানে বুঝতে চাইলে। সতী শাশুড়ি বললে, তোমাকে বাড়ি থেকে চলে যেতে বললাম বলে কিছু যেন আবার ভুল বোঝো না বাবা। আমাদের এই ঘোষ বাড়ির বংশে এই নিয়ম নেই। দীপঙ্কর একটু দ্বিধা করতে লাগলো, তারপর বললে, কিন্তু আপনি ওকে পাগল কেন বলছেন তা বুঝতে পারছি না। সতী শাশুড়ি এইবার গলা ছাড়লেন। বললেন, তা পাগল নয়? পাগল না হলে নিজের পেটের ছেলেকে মা হয়ে কেউ খুন করতে পারে? দীপঙ্কর চমকে উঠল। কথাটা শুনে এক পা পিছিয়ে এসেছে। বললে, কি বলছেন? সতী শাশুড়ি বললেন, যা বলছি ঠিকই বলছি বাবা, নিজের পেটের ছেলেটাকে জল জ্যান্ত মেরে ফেললে। তারপর দীপঙ্করের বিস্ময়ের ঘোর কাটবার আগেই আবার বললেন, তা অনেক দুঃখেই আমার মুখ দিয়ে এইসব কথা বেরোচ্ছে আজ, নইলে তোমরা পাড়ার লোক। পাড়ার লোকের কাছে ঘরের কথা সাত কাহন করে বলার মতো মানুষ আমি নই, আর আমার সেই স্বভাবও নয়। তোমাকে বৌমা নিজে ডেকে এনেছে বলেই এত কথা বলতে হলো। আমরা বলি নিজের জ্বালায় জ্বলছি ওকে নিয়ে, আর এর মধ্যে তোমরা এসে আর আমার জ্বালা বাড়িও না বাবা। তুমি এখন যাও। দীপঙ্করের আরো অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভদ্রমহিলার মুখ চোখের দিকে চেয়ে আর কথা বলার সাহস হলো না। এ কোন সংসার, এ কোন রহস্যের মধ্যে এসে পড়ল দীপঙ্কর? সতীকে দেখে বাইরে থেকে পাগলের কোনো লক্ষণই বোঝা যায়নি। সতীকে তো সহজ স্বাভাবিক বলে মনে হয়েছিল। কেন সে খুন করলেন নিজের ছেলেকে? আর তার যে কোনোদিন ছেলে হয়েছিল তাও তো বলেনি। দীপঙ্করের মনে হলো, সত্যি তো, সতী শাশুড়ির কোনো অন্যায় নেই। যাকে সংসার করতে হয় সেই সংসারের জ্বালা বোঝে। সতীর কি? সতী তো এই সংসারে সামান্য বউ মাত্র, কিন্তু এই শাশুড়িকেই তো বিধবা হবার প্রথম দিন থেকে এই সংসারের হাল চালাতে হচ্ছে। থাকুক না অজস্র টাকা, কিন্তু টাকাই তো আর সব নয়। একদিন সামান্য জাহাজটাকে একলাই চালিয়ে নিয়ে এসেছেন এতদিন, এখন এই সংসার কার হাতে তুলে দিয়ে যাবেন তিনি? কার ওপর তিনি ভরসা করবেন? ছেলে তো লেখাপড়া, বই, বিদ্যে এসব নিয়ে মেতে আছে। হয়তো ভেবেছিলেন ছেলের বিয়ের পর ছেলের বউকে সব ভার দিয়ে নিশ্চিন্ত হবেন, কিন্তু হয়তোবা সতীকে তার পছন্দ হয়নি, হয়তো সতী তার মনোমতো নয়। এ কি অদ্ভুত জগৎ, কি এক অদ্ভুত সংসার। এদের এই সংসারে স্বামী হয়তো স্ত্রীর মনোমতো নয়, স্ত্রীও হয়তো স্বামীর মনোমতো নয়।
আবার ছেলেও হয়তো মায়ের মনোমতো নয়, মাও হয়তো ছেলের মনোমতো নয়। আর পুত্রবধূ, সতী যেমন শাশুড়ির মনোমতো নয়, শাশুড়িও তাই হয়তো সতীর মনোমতো নয়। অথচ দিনের পর দিন এক সংসারে এক ছাদের তলায় একই সঙ্গে এদের বসবাস করতে হবে, ভালো না লাগলেও বাস করতে হবে। এ এক ভীষণ যন্ত্রণা। গেটটা পেরিয়ে যাওয়ার সময় দীপঙ্করের মনে হলো একদিন সাহেব পাড়ায় মিস মাইকেলের বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও ঠিক এই কথাটাই তার মনে হয়েছিল। লক্ষ্মীদের বাড়ি থেকে বেরিয়ে আসবার সময়ও এই একই কথা মনে হয়েছিল তার। বাইরে থেকে তো লক্ষ্মীদিকে দেখে কেউই বুঝতে পারে না, মিস মাইকেলকে দেখেও কারো বুঝতে পারার কথা নয়। প্রিয়নাথ মল্লিক রোডে সতীদের বাড়িটা দেখেও তো বোঝবার কোনো উপায় নেই। তবে কি সবাই এক? গরিব বড়লোক, শিক্ষিত অশিক্ষিত, ভদ্র অভদ্র সবাই? প্রিয়নাথ মল্লিক রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গড়িয়াহাটা, ঈশ্বর গাঙ্গুলি লেন, এর মধ্যে কোনো তফাৎ নেই। কোনো তফাৎ নেই কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানি, রাশিয়ার মধ্যে। মানুষের পৃথিবীতে এমনি করে কি সর্বত্রই অন্তরের হাহাকার আর বাইরে ছদ্মবেশের প্রলেপ? দীপঙ্করের নিজের মতোই যেন সবাই, ভেতরে ফুটো আর বাইরে জামা কাপড়ের ফর্সা চাকচিক্য। একদিকে ঈশ্বর গাঙ্গুলি লেনের ভাঙা বাড়িটার মধ্যে জীবনযাত্রার নির্লজ্জ পরিহাস, আর অন্যদিকে আপিসে গদি আটা চেয়ার টেবিলের বিলাস বৈভব। এটাই কি সত্যি? এটাই কি নিয়ম? আশ্চর্য! ৩৩ টাকার ঘুষের কংক্রিটের ওপরেই কি পৃথিবীর সমস্ত মানুষের জীবনের বুনিয়াদ? দীপু, দীপু! হঠাৎ কানটা খাড়া করে একবার দাঁড়ালো দীপঙ্কর। মনে হলো সতীর গলা ভেসে আসছে, যেন বাড়ির ভেতরের বারান্দা থেকে সতীর গলাটা ক্রমে আরো কাছে আসছে। সতী যেন দূর থেকে তাকে ডাকছে। সেই ডাক ক্রমেই কাছে আসছে, আরো কাছে, আরো আরো কাছে। অন্দরমহল থেকে বারবাড়ি, বারবাড়ি থেকে বারবাড়ির বারান্দা, বারান্দা থেকে বাগান, বাগান থেকে সদর গেট। এবার হয়তো একেবারেই দৌড়তে দৌড়তে রাস্তায় এসে তাকে ধরবে। দীপু! দীপঙ্কর হঠাৎ অন্ধকারের মধ্যে পা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো, আরো তাড়াতাড়ি। হাজরা রোডের মোড়ের ট্রাম রাস্তার লোকজনের ভিড়ের মধ্যে একেবারে মিশে যেতে পারলে তাকে আর খুঁজে পাবে না সতী, আর খুঁজে পাবে না দীপঙ্করকে। সতীর জীবন থেকে এবার চিরকালের মতো হারিয়ে যাবে দীপঙ্কর। দীপঙ্করের মনে হলো এই সংসারের যেন কোনো অর্থ নেই, যেন কোনো উদ্দেশ্য নেই। সত্যি, সকালবেলার জীবনটা যেন আপিসে যাবার জন্যই তৈরি হয়েছে। আপিসটা তৈরি হয়েছে যেন পা দুটোকে খানিক বিশ্রাম দেবার জন্য। আর সন্ধেবেলাটা সৃষ্টি যেন আপিস থেকে বাড়ি ফেরবার পর একটু অবসর যাপনের জন্য, আর কিছুই নয়। আর তারপর ঘুম। ঘুম না হলে পরের দিন আপিসে যাবেই বা কি করে? সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই একই চক্র। পৃথিবীর বড় সূর্যটার মতোই যেন অকারণে কেবল চক্রাকারেই ঘোরা। সতীর গলাটা তখন আর কানে আসছে না। রাস্তার ভিড় তখন একটু পাতলা হয়ে এসেছে। হাজরা পার্কের দক্ষিণের এই ফুটপাতের ওপর বহুকাল আগে একবার প্রফেসর অমল রায় চৌধুরীর সঙ্গে দেখা হয়েছিল। সেদিন দীপঙ্কর যে প্রশ্ন জিজ্ঞেস করেছিল তাকে, সেই প্রশ্নটাই আবার কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। সক্রেটিসের সেই কথাটা, কেন সংসারে ভালো লোকেরা কষ্ট পায়, কেন ভালো লোকেরা সাফার করে, কে তার কথার উত্তর দেবে? এই অগণিত জনতা, এই ট্রাম, বাস, দোকানপাট, এই রাস্তাঘাট, পার্ক, ওই আকাশে নক্ষত্র, চাঁদ, কার কাছে পাবে সে এই উত্তর?
সক্রেটিস যদি বেঁচে থাকতেন আজ। স্যার, আপনি এখানে? হঠাৎই যেন সম্বিত ফিরে পেলে দীপঙ্কর। সামনে একটা লোক দাঁড়িয়ে আছে সসম্ভ্রমে। শার্ট পরা, মালকোচা মারা ধুতি, হাতে একটা গোল অ্যালুমিনিয়ামের খাবারের কৌটো। বোঝা গেল আপিস ক্লার্ক কেউ হবে। দীপঙ্কর বললে, তুমি এদিকে কোথায়? ছেলেটি বললে, বায়োস্কোপ দেখতে এসেছিলাম স্যার, এমপ্রেস থিয়েটারে। কথাটা বলে চলে যাওয়াটাই উচিত ছিল ছেলেটার, কিন্তু তবু দাঁড়িয়ে রইল। বলে, স্যার, যদি কিছু মনে না করেন, আমি 2 মাস ধরে লিভ ভ্যাকেন্সিতে কাজ করছি। এখনও পার্মানেন্ট ভ্যাকেন্সিতে আমাকে দেয়া হলো না। আরও বোধহয় অনেক কথাই গড়গড় করে বলে গেল। নিজের দুঃখের কথা, নিজের বিয়ে পাশ করার কথা, নিজের সংসারের কথা, নিজের চাকরির কথা, নিজের সামান্য আয়ের কথাও। দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলে, তুমি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছ? 33 টাকা ঘুষ? কিন্তু বলতে গিয়েও দীপঙ্করের মুখটা যেন কোথায় বেঁধে গেল। মুখের চেহারাটা ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে। কোন সেকশন, কোথায় বাড়ি, কিছু জিজ্ঞেস করলেন না দীপঙ্কর। কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। দীপঙ্করের মনে হলো এরা দীপঙ্করের চেয়েও যেন সুখী, দীপঙ্করের চেয়েও যেন ভাগ্যবান। নইলে এত অভাবের মধ্যেও তো সিনেমা দেখতে এসেছে। এরা তো কই তার মতো সংসারের কোনো কিছু নিয়েই মাথা ঘামায় না। এরা কি সক্রেটিসের নাম শুনেছে? বাবাফের নাম শুনেছে? থাইসেন নাম শুনেছে? এরা কি তার মতো ট্রাম, বাস, পার্ক, এই দোকানপাট, মানুষ, এই আকাশের চাঁদ নক্ষত্র নিয়ে মাথা ঘামায়? এরা কি প্রশ্ন করে কেন ভালো মানুষেরা কষ্ট পায় সংসারে? এরা কি জীবনের অর্থ খুঁজতে একলা একলাই ঘুরে বেড়ায় তার মতো গড়িয়াহাটা, ফ্রি স্কুল স্ট্রিট, প্রিয়নাথ মল্লিক রোড খুঁজে বেড়ায় ইতিহাসের কেতাবে? দীপঙ্কর ছেলেটিকে সরিয়ে দিলে। বললে, এইসব কথা রাস্তায় হয় না, আপিসে দেখা করো। আশ্চর্য, এখানেও আপিস, এখানেও আপিসের হাত থেকে মুক্তি নেই। তাড়াতাড়ি বাড়ির দিকে চলতে লাগলো দীপঙ্কর। হয়তো ওদের মতন হতে পারলেই ভালো হতো। সংসারের বুকের ওপর বসে দেনা পাওনার কড়ি নিয়ে মাথা ঘামাতো না। সব জিনিস কড়ি দিয়ে কিনত, আর দাম পেলেই তা বেচে দিত। কিন্তু যেই মানুষ সামাজিক, যেই মানুষ স্বাদেশিক, যেই মানুষ মানবিক, যে মানুষ একাধারে সব, তার শান্তি কেমন করে হবে? তাকে কে দেবে শান্তি? বাড়ির কাছে আসতেই দীপঙ্কর যেন চমকে উঠল। বাড়ির সামনে যেন অনেক লোকের ভিড়। অন্ধকারে কাউকে বিশেষ করে চেনা যায় না, কিন্তু যেন একটা কিছু ঘটেছে, একটা কিছু বিপর্যয়। কাছে আসতে পুলিশের ভিড় দেখে আরও অবাক হয়ে গেল। তবে কি ছিটে ফোটার কাণ্ড? ছিটে ফোটার ব্যাপার নিয়ে পুলিশ আসাটা কিছু বিচিত্র নয়। অনেক কাণ্ডের মধ্যে তারা জড়িয়ে থাকে। পুলিশ দারোগার সঙ্গে জীবনে তাদের অনেকবার মোলাকাত করতে হয়েছে। পুলিশ দারোগাকে ভয় করে চলবার মানুষ ছিটে ফোটারা নয়। তাদের পাশ কাটিয়ে চলে যাবার ইচ্ছে ছিল দীপঙ্করের, কিন্তু হঠাৎই ফোঁটা ডাকলে দূর থেকে। বলে, এই যে দীপু এসেছে রে, আই দীপু। দীপঙ্কর ভিড় ঠেলে কাছে গেলে। কি হয়েছে এখানে? ফোঁটা বিড়ি টানছিল। বলে, বিন্তিটার কাণ্ড শুনেছিস? বিন্তিদি? বিন্তিদির আবার কি কাণ্ড হলো? বিন্তিদিকে তাহলে পাওয়া গেছে? ফোঁটা বললে, আয় ভেতরে দেখবি আয়। এই বলে ফোঁটা দীপঙ্করের হাত ধরে বাড়ির উঠোনে নিয়ে গেল। ভেতরে উঠোনে গিয়ে দাঁড়াতেই একটা বুক ফাটা কান্না যেন
হঠাৎ সেই অন্ধকার রাত্রির হৃৎপিণ্ড ভেদ করে দীপঙ্করকে গ্রাস করতে এলো। পাশেই মা বসেছিল বিন্তিদির মাথাটা ধরে। মাথার চুলগুলো একদিনেই যেন জ্বর ধরে গেছে, ধুলোয় লুটোচ্ছে। গলা পর্যন্ত সমস্ত শরীরটার ওপর একটা চাদর বিছানো। স্থির, নিশ্চল, নিথর শরীর। বিন্তিদি যেন চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। দীপঙ্করকে দেখেই মা নতুন করে আবার ঠুকরে কেঁদে উঠল। ফোঁটা বললে, বোকার বেহদ্দ। আর এতক্ষণে যেন জ্ঞান ফিরে এলো দীপঙ্করের। পাশ ফিরে বললে, কে? আরে বলা নেই কোয়া নেই, চুপি চুপি একবারে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। কেউই টের পাইনি আমরা। বড় অস্বাভাবিক লেগেছিল সেদিন ছিটের কাছে, ফোঁটার কাছেও। তাদের কাছে বড় বিচিত্র লেগেছিল বিন্তিদির এই আত্মবিলোপ। যেন তারা আশাই করেনি এমন হবে। কিন্তু আশ্চর্য, সেই অন্ধকার উঠোনের মধ্যে বিন্তিদির নশ্বর দেহটার সামনে দাঁড়িয়ে বিন্তিদির অপমৃত্যুটাকে দীপঙ্করের বড় সহজ, বড় স্বাভাবিক বলে মনে হয়েছিল। ছোটবেলা থেকেই দেখা বিন্তিদিকে যেন আবার নতুন করে দেখেছিল সেই দিন, যেন আবার নতুন করে বুঝতে চেষ্টা করেছিল তাকে। সারা জীবন ধরে যে কথা বলেনি সেই মেয়ে যেন হঠাৎ বাওয় হয়ে উঠেছে। যে মেয়ে সব সময় সকলকে ভয় করে এসেছে, আজ যেন সে হঠাৎ নির্লজ্জ হয়ে উঠেছে, হঠাৎ নির্ভীক হয়ে উঠেছে। আর এটাই যেন বিন্তিদির পক্ষে স্বাভাবিক। একলা চুপি চুপি বাড়ি থেকে রাতের অন্ধকারে তাই বেরিয়ে পড়েছিল সেই দিন। অন্ধকার পাথরপটির গলির মধ্যে গিয়ে তাই হয়তো পথ চিনতে কষ্ট হয়নি, তাই হয়তো বর্ষায় গঙ্গার দিকে চেয়ে একবার দ্বিধাও করেনি। অমাবস্যার অন্ধকার যেমন অনন্ত জ্যোতিষ্ক লোককে প্রকাশ করে দেয়, তেমনি নিবিড়তম দুঃখের মধ্যেই হয়তো তার আত্মা আনন্দলোকে ধ্রুব দীপ্তি দেখতে পেয়েছিল। হয়তো তাই দেখেই বিন্তিদির মন বলে উঠেছিল, বুঝেছি, সব দুঃখের রহস্য আমি বুঝে ফেলেছি। আর কোনো সংশয় নেই, আর কোনো দ্বিধাও নেই। সব সুখ দুঃখের শেষ প্রান্তে যেখানে গিয়ে মিলেছে, সেইখানে গিয়েই আমার হৃদয়ে অনন্ত দেবতার সন্ধান পাবে। অমৃত যার ছায়া, মৃত্যু যার ছায়া, তাকে ছাড়া আর কার কথা ভাবব? তাকে ছাড়া আর কার কাছে আশ্রয় চাইব? আর তারপরেই হয়তো একটা শব্দ হয়েছিল গঙ্গার বুকে। আর ভাসতে ভাসতে ডুবতে ডুবতে বিন্তিদি হয়তো তার অনন্ত দেবতার কাছেই পৌঁছে গিয়েছিল শেষ পর্যন্ত। কয়েকজন পুলিশ কনস্টেবল এসে ঢুকলো থানা থেকে। তারা এবার বিন্তিদিকে নিয়ে যাবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করাবে তাকে নিয়ে। মা কেঁদে উঠল, ওগো, তোমরা ওকে কাটা ছেঁড়া করো না। ছিটে বললে, না দিদি, কাটা ছেঁড়া করবে না, শুধু এক্সামিন করে নিয়ে আবার আমাদের মরা আমাদের ফিরিয়ে দেবে। সত্যিই তো, মাকে কে বোঝাবে যে পুলিশেরও একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। কেউ বিষ খাইয়ে মেরে গঙ্গায় ফেলেও তো দিতে পারে। দীপঙ্কর আসতে গিয়ে মাকে ধরে তুললে, বললে, ঘরে চলো মা। ও আর ভেবে কি হবে, যা হবার তা হয়ে গেছে। মা হয়তো বুঝল। মা তো দীপঙ্করের চেয়েও আরো বেশি দেখেছে। কত মৃত্যু অতিক্রম করে কত দুঃখের সমুদ্র পার হতে হয়, তবে তো জীবন পূর্ণ হয়ে ওঠে। বহুকাল আগে সমস্ত পৃথিবী জুড়ে সেই যে এক মহোৎসব শুরু হয়েছে, সেখানেই তো আমরা নিমন্ত্রিতের মতন দাঁড়িয়েছি। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সমস্তই যে সেই মহোৎসবকে কেন্দ্র করে। জীবনের মহোৎসবের নিয়ন্ত্রণে এসে আমরা কত বিচিত্র স্বাদে, কত বিচিত্র রূপে, কত অভাবনীয়, কত অনির্বাচনীয় চেতনার বিস্ময়ে কতবার আত্মহারা হয়ে উঠেছি। তার কি শেষ আছে?
সেদিন সমস্ত রাত মা ঘুমোতে পারেনি, সকাল থেকেই খায়নি কিছু। আর তারপর বিকেল থেকেই এই বিপর্যয়। সমস্ত বাড়িটাও একসময় নিঝুম হয়ে উঠল। মার ঘর থেকে নিজের ঘরে এসে দীপঙ্কর নিজেও ঘুমোতে পারলে না। মনে হলো শুধু বিন্তিদেরই অপমৃত্যু নয়, শুধু লক্ষ্মীদেরই অধঃপতন নয়, শুধু সতীর অপমানও নয়, কিছু নয়, এরা যেন সবাই উপলক্ষ মাত্র। দীপঙ্করের জীবনযাত্রার পথের দুই ধারের সব জঞ্জাল, পথে ধারেই যেন এদের রেখে যেতে হয়, পথে ধারেই এদের সমাধি, পথের ধুলোতেই যেন এদের পরিসমাপ্তি। কিন্তু পরদিন আর কোনো কথাই শুনলেন না দীপঙ্কর। একটা ট্যাক্সি ডেকে নিয়ে এলেন নিজেই। মাকেও নিয়ে এসে তুলল গাড়িতে। বললে, এখানে থাকলে তুমি আর বাঁচবে না মা, এখানে থাকলে তোমাকে আমি আর বাঁচাতেই পারবো না। মাও যেন আর আপত্তি করতে পারলে না। ছিটে এলো, ফোঁটা এলো, তারাও যেন বিন্তিদির ঘটনার পর কেমন নিস্তেজ হয়ে গেছে। বললে, যাবি? সত্যি সত্যিই যাবি? দীপঙ্কর বললে, এইবার আর বাধা দিও না তোমরা, এরপর এখানে থাকলে আমার মা আর বাঁচবে না। তাই এই বাড়ি থেকে যাওয়া কি এতই সোজা? কথাগুলো বলতে বলতে দীপঙ্করের গলাটাও কেমন যেন বুঝে এলো। আজ আর তাকে বাধা দেবার কেউ নেই। যারা বাধা দিয়েছিল সেই ছিটে ফোঁটাও যেন আজ অন্যরকম হয়ে গেছে, তাদেরও আর জোর খাটছে না যেন। কিন্তু দীপঙ্করের মনে হলো ছিটে ফোঁটা বাধা দিলেই যেন ভালো হতো, যেন একটু বাধা দিলেই দীপঙ্কর এইখানেই থেকে যায়। সেই ছোটবেলা থেকে এত বড় হওয়া স্মৃতি জড়ানো বাড়িটাতে। দীপঙ্কর বলতে লাগলো, এখানে থাকবো বলেই তো ঠিক করেছিলাম, কিন্তু এরপর থাকি কি করে তোমরাই বলো? কই, কিছুই তো বলছে না ছিটে ফোঁটা। আগের বারের মতন তো কই টেনে নামিয়ে নিচ্ছে না গাড়ি থেকে। কেন ওরা প্রতিবাদ করছে না? কেন বলছে না কি হবে গিয়ে, থাক না এখানেই, থাকতে থাকতে সব সয়ে যাবে। আবার নতুন পাড়ায় গিয়ে নতুন জায়গায় ভালো লাগানো শক্ত, গঙ্গাটাও দূর হয়ে যাবে, লাভ কি গিয়ে? দীপঙ্কর বললে, পুলিশ থেকে যা বলে আমি খবর নেবক্ষণ, আর অঘোর দাদুর শ্রাদ্ধতেও আমি আসব, তোমরা কিছু ভেবো না। মা এতক্ষণে কথা বললে। বললে, চুন্নুনির সঙ্গে আর দেখা করলুম না বাছা, তোমরা বলে দিও যে আমি চলে গেছি। তখনও কেউ কিছুই বলছে না। ছিটেফোঁটা যে অত দুর্দান্ত লোক, তারাও যেন মনে মনে চাইছে দীপঙ্কর চলেই যাক, দীপঙ্কর এখান থেকে দূর হয়ে যাক। আশ্চর্য, এরকমই বোধহয় হয় সংসারে, এটাই বোধহয় স্বাভাবিক। দীপঙ্করের মনে হলো তারা যেন তাকে তাড়িয়েই দিচ্ছে বাড়ি থেকে, ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছে। একবার বলুক না ওরা, শুধু আর একটিবার থাকতে বলুক, তাহলেই তো দীপঙ্কর আজ যায় না। এতদিনের পাতা সংসার ছেড়ে আবার নতুন করে তাহলে সংসার পাততে হয় না। বলুক না সেই কথাটা, বলুক না চলে গেলে তারা কষ্ট পাবে। কি বললে? মনে হলো যেন কিছু বললে তারা। ছিটে বললে, না কিছু বলিনি। দীপঙ্কর বললে, তাহলে আসি। তারপর পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভার গাড়ি ছেড়ে দিলে। পাড়ার দু একজন ভদ্রলোক অত ভোরে উঠে এসে দেখা করেছিল, তারাও কিছু বলতে পারলে না। তাদের সকলের চোখের সামনে স্নেহপ্রীতির সমস্ত বাঁধন ছিঁড়ে দীপঙ্কর চলতে লাগলো। মনে আছে পরে গাঙ্গুলিবাবু শুনে বলেছিলেন, কেন, আপনার কষ্ট হলো কেন? দীপঙ্কর বলেছিল, কি জানি,
আমার মনে হলো ওরা যেন আমায় তাড়িয়ে দিলে মশাই। আমাকে আর একবার বললেই আমি গাড়ি থেকে নেমে ওই বাড়িতেই থাকতুম, আর কখনো যেতুম না। আশ্চর্য, এইরকম মানুষই দীপঙ্কর। যেখানে সম্পর্ক গড়ে ওঠে সেইখানে সম্পর্কটা চিরস্থায়ী করতে না পারলে যেন বুকের মধ্যে কষ্ট হয়, বেদনা হয়। অথচ মুখে বললে সেই কষ্টটার কথা কেউ বুঝতে পারে না। সবাই ভাবে ও এক ছলনা বুঝি দীপঙ্করের, এও একরকম মিথ্যাচার। দীপঙ্কর বললে, অথচ দেখুন এতদিন কেটে গেল, আর একদিনের জন্য যায়নি ওই বাড়িতে। সেই বিন্তিদি শেষ পর্যন্ত কি হলো, অঘোরদাদু শ্রাদ্ধই বা কীরকম হলো, তাও দেখতে যায়নি। চিঠি নিজের নতুন ঠিকানায় নেমন্তন্ন করতে এসেছিল। বলেছিল, যাস কিন্তু ঠিক, খুব ঘটা করছি, 700 লোক খাবে, দিদিকে নিয়ে যাস। ছিটে ফোটা দুজনেই একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে বাড়ি বাড়ি নেমন্তন্ন করে বেড়াচ্ছে। বলে, মোল্লা চোখের দই অর্ডার দিয়েছি, আর দত্তপুকুর থেকে ছানা আসছে, আর সোমবার দিন জ্ঞাতি ভোজন। বারাসাত থেকে 3 মণ পোনা মাছ আসছে। পোনা মাছের কালিয়া আর খাসির মাংস করব। কেমন হবে বলতো? দীপঙ্কর ফিরিস্তি শুনে যাচ্ছিল। বললে, ভালোই তো। ছিটে বললে, শ্রাদ্ধের দিন ছানার ডাল না আর ধোকার তরকারি করছি, আর দই, সন্দেশ, রাবড়ি, আর শেষকালে একটা করে ল্যাংড়া আম। কেমন হবে? দীপঙ্কর এই কথার কোনো উত্তর দিলে না। ছিটে বললে, কিরে, কথা বলছিস না কেন? বল, কেমন আইটেম করছি? দীপঙ্কর বললে, আমি আর কি বলবো, ভালোই তো। ছিটে বললে, সবাই বলছে এত খরচ করবার কি দরকার। দীপঙ্কর বললে, হ্যাঁ, আমিও তো তাই বলছি তোমাদের। ছিটে বললে, না রে, তুই জানিস না, ওই শালারা বলবার সময় ওই কথাই বলবে, কিন্তু খারাপ খেতে দিলে আড়ালে ঠুকবে, বলবে নাতি দুটো ঠাকুরদার শ্রাদ্ধে একটা পয়সাও খরচ করলে না। এই শালার ভদ্রলোকদের আমি খুব চিনে নিয়েছি, জানিস, এর চেয়ে ছোট লোক শালারা অনেক ভালো, তারা নুন খাবে, গুণও গাইবে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, আর বিন্তিদি শেষ পর্যন্ত কি হলো? কি আর হবে, তুই তো গেলি নে, আমাকেই সব করতে হলো। টাকা ছাড়লুম, সব ঠিক হয়ে গেল। কিসের টাকা? টাকা কেন? ছিটে বললে, টাকা লাগবে না? বলছিসটা কি তুই? টাকা না দিলে লাশ দেবে কেন আমাদের? দীপঙ্কর কেমন যেন অবাক হয়ে গেল। এতেও টাকা? বেঁচে থাকলেও টাকা, মৃত্যুতেও টাকা? লাশ পাওয়া গিয়েছিল লক গেটের ভেতর। বিন্তিতি ভাসতে ভাসতে একেবারে চেতলার মাটি কাটা খালের লক গেটে গিয়ে আটকে গিয়েছিল। সেখান থেকেই পুলিশ প্রথম আবিষ্কার করে বিন্তিদিকে। শাড়িটা ভেসে উঠেছিল জলের ওপর। যারা ভোরবেলা বেড়াতে বেরোয় তাদেরই নজরে প্রথম জিনিসটা পড়ে। কি যেন একটা ভাসছে। মেয়ে মানুষের শাড়ি এইখানে ভাসছে কেন? আর তারপর ভিড় জমে যায় ব্যাপারটা দেখতে। তারাই খবর দেয় আলিপুর থানায়। তারা ডোম নিয়ে এসে লাশটা তোলে। তারপর খোঁজ খবর করতে করতে ঈশ্বর গাঙ্গুলির লেনের ঠিকানায় বেরিয়ে পড়ে। আর সেখান থেকেও একটা মেয়ের নিরুদ্দেশ হবার খবর ভবানীপুর থানায় ডায়েরি করে গিয়েছিল। সোজা, কোনো ঘোরপেচ নেই এর মধ্যে। তবুও টাকা লাগছে কেন? ছিটে বললে, তা বললে শুনবে কে? শেষকালে দিলুম নাকের ওপর 5টা টাকা ফেলে, তারপর একেবারে জল, আর সেই লাশ নিয়ে কেওড়াতলায় গিয়ে পুড়িয়ে এলুম। কি সহজ সরলভাবে কথাগুলো বলে গেল ছিটে। বলে, ও নিয়ে আর ভাবি না, বুঝলি, কপালে গচ্চা লেখা ছিল, গাঁট গচ্চা কে খণ্ডাবে বল?
তারপর একটু থেমে বললে, আর গচ্চা কি আজ প্রথম দিলুম রে? সারা জীবনটাই তো গচ্চা দিতে দিতেই গেল কেবলই। সেজন্যই তো কংগ্রেসের মেম্বার হয়ে গেছি। সে কি, কংগ্রেসের মেম্বার হয়েছ তুমি? ছিটে দাঁত বার করে হাসতে লাগলো। বললে, শুধু আমি নই, ফোটাও হয়েছে। ওই তোদের মাস্টার প্রাণমথ বাবুর কাছে গিয়ে 4 আনা চাঁদা দিয়ে জয় মা কালী বলে মেম্বার হয়ে গেছি। দীপঙ্কর বললে, তাহলে তো জেল খাটতে হবে। তা খাটবো, জেলই খাটবো। জেল খাটতে পিছু পা হয় না ছিটে ফোটা। জেল তো এমনিতেই খাটছি, তা না হয় অমনিতেই খাটবো। কিন্তু কংগ্রেসের মেম্বার হয়ে সুবিধাটা কি হবে তোমার? ছিটে বললে, আরে দেখ না, নিজের গাঁটের কড়ি খরচা করে ঘরে বসে মাল খাবো, তাতেও ঘুষ দিতে হবে। এই কি রাজত্বে বাস করছি বল দেখিনি আমরা? এই শালা স্বরাজ হলে অন্তত ঘুষ থেকে তো বাঁচবো। আমরা তো সুভাষ বোসের সঙ্গে এক হাজতে কাটিয়েছি। ওই যে এম সেনগুপ্তের দলের লোকেরা, সে ওরা যাই বলুক, লোকটা মাইরি সাচ্চা লোক। স্বরাজ হলে আর যাই হোক, ঘুষ তো আর দিতে হবে না। কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছিল। হঠাৎই যেন খেয়াল হলো। বলে, যাই, অনেক জায়গায় আবার ঘুরতে হবে। তা তুই যাস কিন্তু, দিদিকে নিয়ে যাস। এই বলে ছিটে উঠল। বাড়িটার বাইরে এসে দাঁড়িয়ে দেখলে এই দিক ওই দিক। বললে, তা কত ভাড়া দিস বাড়িটার? 20 টাকা? দীপঙ্কর বললে, হ্যাঁ। ছিটে বললে, 20 টাকা? তা ভাড়াটা একটু বেশি নয়? তা যাই হোক, স্বরাজ হলে এই বাড়ির ভাড়া 10 টাকা করে দেব আমরা। শালা ইংরেজরা না গেলে আর ভদ্রলোকদের বেঁচে থেকে সুখ নেই। সে যাই। এই বলে গাড়িতে উঠে চলে গেল ছিটে ফোটা। কিন্তু শেষ পর্যন্ত হয়তো শ্রাদ্ধ বাড়িতে যেত দীপঙ্কর। একবার ইচ্ছেও হয়েছিল। অনেক দিনের সম্পর্ক, অনেক কিছু দিয়েছিল অঘোর দাদু। বলতে গেলে অঘোর দাদু না থাকলে হয়তো বড় হওয়াই হতো না শেষ পর্যন্ত। হয়তো সেই 2 মাস বয়সেই জীবনলীলা ফুরিয়ে যেত দীপঙ্করের। মানুষটার মনের কোণে যতটুকু স্নেহ প্রীতিই থাক, সবটুকুই দীপঙ্কর একলা পেয়েছিল, আর কেউ নয়। সেই তার আত্মার সদ্গতির জন্য অন্তত দীপঙ্করের অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সকালবেলাতেই একটা কাণ্ড ঘটল। প্রতিদিন সকালে উঠে বাজার করে নিয়ে এসে দীপঙ্কর আপিসে চলে যেত ভাত খেয়ে। ছোটখাটো সংসার, বলতে গেলে 2 জনের সংসার। মা যে সেই ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে চলে এসেছে, তারপর থেকে যেন অন্য মানুষ হয়ে গিয়েছিল, যেন কথা কমে গিয়েছিল মুখে। এত স্বাদ ছিল মার, এত কল্পনা ছিল। কতদিন থেকে আকাঙ্ক্ষা ছিল ছেলে নিজে একটা বাড়ি ভাড়া করবে, আর মা হবে সেই সংসারের গৃহিণী। পরের বাড়ি রান্নার হাত থেকে মা বাঁচবে। মা ভেবেছিল তাতেই বুঝি স্বর্গসুখ, তাতেই বুঝি সমস্ত কষ্ট থেকে পরিত্রাণ পাবে মা। কিন্তু দীপঙ্কর লক্ষ্য করে অবাক হয়ে গেল। মা যেন চুপ করে কি ভাবে একলা একলা। মা যেন নিজের জীবনের ভারে দিন দিন নুইয়ে পড়ছে। সেই ছোটবেলাকার মতন দীপঙ্কর মার কাছে আপিস থেকে এসে বলতো, মা, কি হয়েছে তোমার? মা বলতো, কই, কিছুই তো হয়নি। তবে এই পাড়াটি কি খারাপ লাগছে তোমার? না না, খারাপ লাগবে কেন? পূব দিকে রেললাইনের উপর কচুরিপানা ভর্তি সার সার পুকুর, আর আশেপাশে কয়েকটা চালাঘর। পাশে রেলওয়ে ডটসের ওয়াগন থেকে মাল নামে ইয়ার্ডে, সেখান থেকে সেরের ভেতর ওঠে। পূব দিকের বারান্দায় দাঁড়ালে স্পষ্ট রেলের কাজকর্ম দেখা যায়। এতদিনের রেলে চাকরি করছে দীপঙ্কর, অথচ নিজের চোখে রেলগাড়ি দেখবার সুযোগ কবারই বা হয়েছে। মার কত স্বাদ ছিল ছেলে রেলে চাকরি করলে
ছেলের পাশে তীর্থ দর্শন করবে, কাশী, গয়া, বৃন্দাবন। কিন্তু এতদিন অঘোরদাদুর জন্য কোথাও যাওয়া হয়নি। কার উপর অঘোরদাদুর ভার দিয়ে যাবে? আর বিনতিতেই বা কার কাছে থাকবে? কিন্তু এখন এখন তো আর কোনো বন্ধনই নেই। এখন তো আর কেউ বাধা দেবারও নেই। একবার কোথাও যাবে মা? তুমি যে কত বলতে তীর্থ করবার কথা। মা বলতো, বাবা, কোনো তীর্থেরই দরকার নেই আমার। তুই আমার তীর্থ, তুই আমার গয়া, তুই আমার কাশী। আশ্চর্য! অঘোরদাদুর বাড়িতে রান্না করতে করতে কতদিন অনুযোগ আর অভিযোগ করেছে মা। চিরকাল রান্না করতে পারবে না বলে কত বকবক করেছে মা চুন্নুনির কাছে। অথচ আজও নিজের হাতে রান্না করতে মার এতটুকু ক্লান্তি নেই। দীপঙ্কর বলেছিল, আমি বরং একজন লোক রাখি, সেই রাঁধবে। তুমি বরং জব তব আর্নিং নিয়েই থাকো। মা বলেছে, না বাবা, রাঁধতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু এমন করে সারা জীবনে কি তুমি ভাত রেঁধে যাবে নাকি কে বলি? মা বলেছিল, আমি মরলে তুই বরং ঠাকুর রাখিস একটা। অঘোরদাদু আর বিন্তিদির মৃত্যুর পর থেকেই কেমন যেন মা হয়ে গিয়েছিল। অর্থাৎ এই বাড়িতে আসার পর থেকেই যেন মা অন্যরকম হয়ে গেছে। সকালবেলায় কলে জল আসে, সেই অত ভোরেই মা চান করে নেয়, তারপর উনুনে আগুন দিয়ে দেয়, ঠিক আগেকার মতো ভাত চড়িয়ে দেয়। দীপঙ্কর তখন চাকরটাকে নিয়ে বাজারে চলে গেছে। নতুন এক চাকর, ছোট ছেলে, মেদিনীপুর না কাথি কোথায় যেন বাড়ি। দীপঙ্কর ডাকে, কাশি। কাশি এসে দাঁড়ায় বাজারে ঝাড়ন নিয়ে। দীপঙ্কর বলে, তোর আসল নামটা কি রে? কাশীনাথ নাকি কাশীশ্বর নাকি কাশীপতি? কাশি হাসে, বলে, শুধু কাশি। শুধু কাশি কি রে? শুধু কাশি কারোর নাম হয়? আগে হ্যাঁ, শুধু কাশি। ছেলেটার বাপও নেই, মাও নেই। দীপঙ্করের চেয়েও দুস্থ, দীপঙ্করের চেয়েও অনাথ। কাশিকে দেখে দীপঙ্করের নিজের কথা মনে পড়ে। কাশির মতোই দীপঙ্কর একদিন নিঃস্ব ছিল, সহায় সম্বলহীন ছিল, অনাথ ছিল। তফাৎ শুধু দীপঙ্করের মা ছিল আর কাশির মা নেই। সংসারের কাজে ঝঞ্ঝাট ঝামেলা থেকেই থাকে, ঝঞ্ঝাট ছাড়া সংসার হয় না। মাঝে মাঝে মাও কাশিকে বকে, মাও মেজাজ খারাপ করে, বলে, বসেই তো আছিস, বলি ততক্ষণে ঘরগুলো তো ঝাড় দিতে পারিস। তারপর আবার হয়তো মা রান্নাঘর থেকে ডাকে, কাশি, ও কাশি। কাশির কোথাও সাড়া শব্দ পাওয়া যায় না। হঠাৎ কখন কোথায় যে থাকে তার কোনো ঠিক থাকে না। ছোট ছেলে, হয়তো বাইরে দোকান থেকে কিছু আনতে গেছে, তারপর রাস্তায় কিছু মজা দেখে সেখানেই জমে গেছে। যখন বাড়িতে এলো তখন মার উনুন কামাই যাচ্ছে। কাশি আসতেই মা ঝাঁঝিয়ে উঠল, কোথায় গিয়েছিলি রে তুই? কোথায় গিয়েছিলি বল? কাশি বলে, আমি তো দোকান থেকে সর্ষের তেল আনতে গিয়েছিলাম। সর্ষের তেল আনবার কথা মা ভুলে গিয়েছিল, তবুও দমল না মা। বললে, তা সর্ষের তেল আনতে গিয়েছিলি তা এতক্ষণ? এই 1 ঘন্টা? মাইনে দেওয়া হচ্ছে না তোমাকে? 6 টাকা যে মাইনে দেওয়া হচ্ছে তোমায়, সে কি মুখ দেখতে? এক এক সময় মার বকুনি দেখে দীপঙ্করও অবাক হয়ে যেত। এমন তো মা ছিল না, এমন মেজাজ তো মা ছিল না আগে। একদিন মাই ছিল অঘোরদাদুর বাড়ির আশ্রিতা, আর আজ মাই হয়েছে মালিক। একদিন মার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন অঘোরদাদু, আর আজ মাই হয়েছে আবার কাশীর দণ্ডমুণ্ডের মালিক। মালিক হলে কি এমনি হতে হয়?
ঘরের ভেতর খবরের কাগজ পড়তে পড়তে দীপঙ্কর অন্যমনস্ক হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে কাশির মুখখানার দিকে চেয়ে দেখে মুখটা কেমন যেন ম্লান হয়ে গেছে, শুকিয়ে গেছে চেহারাটা বকুনি খেয়ে। আহা, কেউ ওকে লেখাপড়া শেখায়নি, ওকে লেখাপড়া শেখাবার কেউ নেই। অঘোরদা তো দীপঙ্করকে লেখাপড়ার খরচ দিয়েছিল, তাই দীপঙ্করের লেখাপড়া হয়েছে, চাকরি হয়েছে। কাশিকে দেখে দীপঙ্করের নিজের কথাই বারবার মনে পড়ে যায়। অঘোরদাদু না থাকলে তাকেও তো এরকমই কাশির মতন পরের বাড়িতে চাকরের কাজ করে পেট চালাতে হতো। তাতে আর কাশিতে তফাৎ কি? দীপঙ্কর হয় মোটা মাইনে পায়, কিন্তু তাতেই বা কি? মা ধমক দিয়ে বলে, তা কোন কমে আছো তুমি শুনি? বাবু জুতোটা একটু রং দিতে পারো না? কি বলি খাবার কুমির। তাড়াতাড়ি রং আর বারুসটা নিয়ে কাশি পায়ের সামনে বসে জুতোটা রং করতে লেগে যায়। মাঝে মাঝে দীপঙ্করের মনে হয় মাকে একটু বুঝিয়ে বলি যে মা, ও তো মানুষ, ওরও তো একটু বিশ্রামের দরকার, ওরও তো একটু খেলা করতে ভালো লাগে, ও তো আমারই মতো অনাথ। কিন্তু বলতে গিয়েও থেমে যায়, দরকার নেই, এতদিন পর মা একটু কর্তৃত্ব করতে পেরেছে, এতদিন পর অন্তত একজনের ওপরেও নিজের মালিকানা আরোপ করতে পেরেছে। বললে হয়তো মা সব কথা বুঝবেও না। সারা জীবন মা পরের কর্তৃত্ব মেনেই চলেছে, পরের খেয়াল খুশির তাবেদারি করে চলেছে। এই এতদিন পর মুক্তি হয়েছে মার। তা মা যদি কাশিকে একটু বকে, তাতেই বা কি? দীপঙ্কর তো চোখ কান বুঝে থাকলেই পারে, কিন্তু পৃথিবীর সব দিকে চোখ কান খোলা রাখা যা স্বভাব, সে কেমন করে সব দেখেও চুপ করে থাকতে পারবে? আড়ালে কাশিকে ডেকে বলে, হ্যাঁ রে কাশি, তোর কষ্ট হচ্ছে? না বাবু, কিসের কষ্ট? কাশি বুঝতে পারে না। দীপঙ্করের মতো নরম মন নয় বলেই হয়তো কষ্টবোধটা তার এত তীব্র নয়। কিন্তু কষ্ট যা হয় তা কষ্টই, বোধ থাকুক আর না থাকুক। শীতে কাশি হিহি করে কাঁপলে দীপঙ্করেরই যেন শীত করে বেশি। বর্ষায় বেশি ভিজলে দীপঙ্করেরই যেন গা সুপ করে। কাশির কষ্ট দেখলে দীপঙ্করের নিজেরই যেন কষ্ট হয়। দীপঙ্করের কেমন যেন মায়া হয় কাশিটার জন্য। লুকিয়ে লুকিয়ে গেঞ্জি কিনে এনে দেয় কাশিকে, বলে, এই নে, এটা পর। আর তারপর চুপি চুপি বলে, মাকে যেন বলিস নে আমি দিয়েছি এটা। তারপর ঘরে নিয়ে গিয়ে বলে, দেখ, একটা কথা শোন। কাশি বুঝতে পারে না দাদাবাবু কি বলবে, কাছে এসে দাঁড়ায়, একটু বা বুঝি ভয়ও হয়। দীপঙ্কর বলে, দেখ, মা যদি তোকে বকে, তুই যেন কিছু মনে করিস নে। মার তো বয়স হয়েছে, বুড়ো মানুষ তো, একটু বগলে তোর কি ক্ষতি, বুঝলি? কাশি মাথা নাড়ে। আর দেখ, মা যদি তোকে পেট ভরে খেতে না দেয়, আমাকে বলবি, বুঝলি? আমি তোকে পয়সা দেব, দোকান থেকে খেয়ে আসবি, বুঝলি? বুঝলি তো? কাশি আশ্বাস পেয়ে চলে যায়। কিন্তু দীপঙ্করের মনে হয় এটা যেন ওর স্বার্থপরতা, এও আরেক রকমের স্বার্থপরতা। কাশির ভালো করাটা যেন উপলক্ষ মাত্র। আসলে দীপঙ্কর নিজের স্বার্থেই কাশিকে সন্তুষ্ট করতে চায়। কাশি চলে গেলে তো তারই ক্ষতি, তার মায়েরই ক্ষতি। কাশি চলে গেলে তো দীপঙ্করকে নিজেকেই দোকানে ছুটতে হবে, বাজারে ছুটতে হবে। কিন্তু আসলে সে কাশির ভালো চায় নাকি নিজের ভালো চায়? নিজের আরাম চাই বলেই তো কাশিকে এত ভালোবাসে দীপঙ্কর, ভালোবাসার ভান করে। আসলে দীপঙ্কর তো ভালো নয়, স্বার্থপর, ভণ্ড, শয়তান। নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাশির কাছেও ভালো মানুষ সাজে সে।
ভাবতে ভাবতে আবার কেমন যেন ঝিমিয়ে পড়ে দীপঙ্কর। আবার আপিসে গিয়ে খানিকক্ষণ নিস্তেজ হয়ে বসে থাকে। সেই কদিন কিছুই ভালো লাগে না। সমস্তক্ষণ কেবলই মনে হয় সে ফর্সা জামা কাপড় পরে ভদ্রলোক সেজে বেড়াচ্ছে। আসলে সে নিচু, সে হীন, সে পশু। তা সেই দিন সকালবেলাতেই কাণ্ডটা ঘটল। একটা থার্ড ক্লাস ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। কাশি সদর দরজা খুলে দিলে, বলে, হ্যাঁ, এই বাড়িতেই থাকেন। আর কথাবার্তা নেই। দীপঙ্কর তখন জামা কাপড় পরে আপিসে যাবার জন্য তৈরি। নতুন এজেন্ট এসেছে আপিসে। আজকাল ঘন ঘনই ডাক আসে কফর সাহেবের কাছে। মিস্টার ঘোষালের মতো লোকও ব্যস্ত হয়ে ছুটোছুটি করে। দিল্লি থেকে একটা জরুরি চিঠি আসে, আর আপিস শুধু তোলপাড় পড়ে যায়। নতুন সাইডিং হবে কোথায়, কোথায় 90 পাউন্ড রেল লাইন তুলে 120 পাউন্ড করা হবে, তারই জোর তলব। একটু দেরি হলে চলবে না। মিস মাইকেলেরও কাজ বেড়ে গেছে। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট সবাই মিলে মিটিং হয়। তারপর 2-3 দিন একসঙ্গে কনফারেন্স করে চিঠি ড্রাফট করতে হয়। কিন্তু একটা ঝঞ্ঝাট মিটতে না মিটতে আরেকটা ঝঞ্ঝাট এসে হাজির হয়। তখন আবার মিটিং, আবার কনফারেন্স। মিটিংয়ে কিছু কথা উঠলেই রবিনসন সাহেব বলে, অল রাইট, সেন ক্যান ডু ইট। সেন সব পারে। আর তারপর সেনের ঘাড়ে চাপিয়ে দেয় কাজ। কত ওয়াগন ডক হ্যান্ডওভার করা হয় রোজ, তার স্টেটমেন্ট তৈরি করতে হবে। সেন তৈরি করবে। লাস্ট ইয়ারে কত ওয়াগন ডেলিভারি হয়েছে, আর এই বছরে এই 6 মাসে কত হয়েছে, তার নিখুঁত হিসেব চায় একদিনের মধ্যে। চিফ ইঞ্জিনিয়ার বলে, ট্রিট দিস ইয়াজ মোস্ট আর্জেন্ট। দীপঙ্কর রামলিঙ্গম বাবুকে ডেকে পাঠায়। রামলিঙ্গম বাবু বলে, এই কাজ আজকের মধ্যে কি করে হবে স্যার? এখন তো 3টে বেজে গেছে। দীপঙ্কর বলে, কি করব বলুন, বোর্ডে রিপ্লাই কাল পাঠাতেই হবে। রামলিঙ্গম বাবুকে কিছু বলে না। নিজের সেকশনে গিয়ে বলে, আজ কিন্তু কেউ 5টার সময় বাড়ি যেতে পারবেন না। বীরেশবাবু, পঞ্চাননবাবু, কালীপদবাবু সবাই এখানে আসুন। কেন? সেন সাহেবের অর্ডার। এই স্টেটমেন্টটা তৈরি করে তবে যাবে সবাই। সবাই ফোঁস করে উঠল। তার মানে 5টা 23-এর পাঁশকুড়া লোকাল ছাড়লে কোন ট্রেনে বাড়ি যাব শুনি? 6টা 56? 6টা 56 গেলে বাড়ি পৌঁছাতে তো সেই যার নাম রাত 9টা। তারপর খরচপাতি নেই, বাড়ির লোক ভাববে না? আর তাছাড়া আপিসে চাকরি করতে এসেছি বলে কি মাথা কিনে নিয়েছে নাকি সাহেবেরা? এই বেলা 3টের সময় 1.5 বছরের পুরনো স্টেটমেন্ট তৈরি করতে হবে। সাহেবদের কি? তাদের তো আর সংসার দেখতে হয় না, তাদের তো বাজার করতেও হয় না। তারা বুঝবে কি করে আমাদের জ্বালাটা? তাহলে আপনারা সেন সাহেবকে গিয়ে বলুন। আমি কি করব? হ্যাঁ, তাই যাব তো, এক্ষুনি গিয়ে বলবো। কিন্তু আশ্চর্য, কেউই সেন সাহেবের কাছে যায় না। কারোরই সাহেবের সামনে গিয়ে বলবার সাহস নেই। মাথা গুজে স্টেটমেন্ট তৈরি করে। বকেয়া কাজ ফেলে রেখে সেকশন শুধু লোক স্টেটমেন্ট নিয়ে বসে পড়ে। পুরনো 1-1.5 বছর আগেকার সব ফাইল, ধুলো ময়লা জমেছে। ধুলো ঘাঁটতে ঘাঁটতে বাবুদের জামা কাপড়, ধুতি, শার্ট ধুলোয় ধুলো হয়ে যায়। আর ওই দিক থেকে কফর সাহেব তাগাদা দেয়, ইজ ইট রেডি সেন? এত দেরি হচ্ছে কেন? সাহেবদের ঘরে টি আসে, কফি আসে, স্ন্যাক্স আসে, আর মিটিং বসে। তারপর একসময় আর ধৈর্য থাকে না কারোর, সাহেবরা চলে যায়। পরের দিন আর্লি আওয়ার্সে এসে যেন সব রেডি থাকে, তখন পেলেই চলবে। কিন্তু সেকশনে তখন পুরো দমে কাজ চলেছে। সন্ধে 6টা বাজলো, 7টা বাজলো, রাত 8টা বাজলো। হঠাৎ রামলিঙ্গম বাবু ঘরে ঢুকলেন, হাতে একটা 10 টাকার নোট।
বললেন, সেন সাহেব মিষ্টি খেতে দিয়েছে আপনাদের, এই নিন। এত যে রাগ, এত যে গজগজানি, সব জল হয়ে গেল 10 টাকার ঘুষ পেয়ে। বাবুদের মুখে হাসি ফুটল। চাপরাশি 10 টাকা সিঙ্গাড়া, কচুরি, নিমকি, রসগোল্লা, চা নিয়ে এলো সেই রাত 8টার সময়। বাবুরা গপ গপ করে গিলতে লাগলো সেই ঘুষ। 10 টাকার ঘুষ দিয়ে দীপঙ্কর সেকশনের বাবুদের কিনে নিলে। রাতারাতি ভালো মানুষ হয়ে গেল, রাতারাতি দেবতা হয়ে গেল দীপঙ্কর সেন। রাত 9টার সময় সেই স্টেটমেন্ট তৈরি করে বাবুরা লাফাতে লাফাতে বাড়ি চলে গেল। কিন্তু যে স্টেটমেন্টের জন্য এত চা, কফি, সিঙ্গাড়া, কচুরি খরচা হলো, সেই স্টেটমেন্টই আর দরকার হলো না। পরদিন বোর্ড থেকে টেলিগ্রাম এলো, প্রজেক্ট ক্যান্সেলড, লেটার ফলোজ। আর এমনি করেই রোজ একটা না একটা হুলস্থুল কাণ্ড বাঁধে। তখন মনে হয় আর দিন বুঝি কাটবে না, চাকরি বুঝি আর টিকবে না। আর তারপর আবার সব ঠিক হয়ে যায়। আবার ডিমে তালে আপিস চলে। আবার হৃদয় চাপরাশি পাঠার চপ আর ঘুগনি নিয়ে ঘরে ঘরে ফেরি করে বেড়ায়। আবার রবিনসন সাহেবের কুকুরের অসুখ করে। আবার রেকর্ড সেকশন থেকে একটা চিঠি ট্রানজিট সেকশনে আসতে 14 দিন লাগে। আবার সকলের তলব পড়ে সাহেবের ঘরে। আবার বোর্ড থেকে জরুরি চিঠি আসে। আবার মিটিং, আবার কনফারেন্স, আবার চা, সিঙ্গাড়া, আবার কচুরি, রসগোল্লা ঘুষ দিতে হয়। আবার বাবুরা খুশি হয়। তাই এমনি করেই চলছিল। এমনি করেই হয়তো বরাবর চলবে আপিসের কাজ। তবু নতুন এজেন্ট আসার পর আবার আপিসে সাজো সাজো রব পড়ে গেছে, হাঁক ডাক শুরু হয়েছে। তা সেদিন তাড়াতাড়ি আপিসে যাচ্ছিল দীপঙ্কর। হঠাৎ কাশি বললে, ঘোড়ার গাড়িতে একজন বাবু এসেছে। বাবু? কে বাবু? কাশি বললে, সঙ্গে একজন মেয়ে মানুষও আছে। ততক্ষণে ঘোড়ার গাড়ির ভাড়া চুকিয়ে দিয়েছে ভদ্রলোক। 3 টাকা ভাড়া হয়েছিল হাওড়া স্টেশন থেকে কালীঘাট। কালীঘাট ঈশ্বর গাঙ্গুলি লেন পর্যন্ত, কিন্তু সেখান থেকে ঠিকানা নিয়ে আবার এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। তাই ভদ্রলোকের সঙ্গে ঝগড়া বেঁধে গেল গাড়োয়ানের। বললে, 3.5 টাকা দিচ্ছি, তবু হবে না? আমাকে কি পাড়া গিয়ে লোক পেয়েছ? নেবার হয় নাও, নয়তো চলে যাও, আমি আর 1টি পয়সাও দেব না। গাড়োয়ান বললে, পুরোপুরি 4 টাকা না দিলে আমি যাব না বাবু, 4 টাকা দিতেই হবে, অনেক ঘুরেছি। এ তো দেখছি মহাজ্বালা হলো। তারপর পাশের দিকে চেয়ে বললে, ও খিরি, তুই যা তো, তুই বাড়ির ভেতরে যা, জ্যাঠাইমাকে গিয়ে বল তো গাড়োয়ান ঝামেলা করছে। দীপঙ্করের মা এসে অবাক। এ কে? কারা এরা? ভদ্রলোক কিন্তু 1 নিমেষেই চিনতে পেরেছে। বললে, আমার চিনতে পারছে না বৌদি? আমি সন্তোষ। সন্তোষ? মা তবুও চিনতে পারলে না। ঘোমটাটা আরও একটু টেনে দিলে মুখের ওপর। ভদ্রলোকের গায়ে ছিটের শার্ট, পায়ে ডার্বি জুতো, উঁচু কাপড়, হাঁটু পর্যন্ত ধুলো। আর পাশে একটি ফুটফুটে মেয়ে, মাথায় বেড়া বেনুনি খোপা, একটা কাঁচপোকার টিপ কপালে, একটা ডুরে শাড়ি পরেছে, পায়ে আলতা। সন্তোষ বললে, ওরে ও খিরি, তো জ্যাঠাইবাকে পেন নাম কর না, পেন নাম করতেও শিখিয়ে দিতে হবে? থাক 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 বাছা। চিবুকে হাত দিয়ে মা একবার ঠোঁটে ঠেকিয়ে আশীর্বাদ করলে। সন্তোষ বললে, সে যাই বলো বৌদি, তোমাদের কলকাতার গাড়োয়ানেরা কিন্তু বড় বদমাইশ। 3 টাকায় রফা হলো, আমি 8 গন্ডা পয়সা বকশিসও দিচ্ছি, তাতেও খুশি নয়? এই বলে চামড়ার ব্যাগ বার করে পুরোপুরি 4টে টাকায় দিলে। তারপর বললে, তোমার চাকরটাকে একটু বলো না বৌদি, মালগুলো নামিয়ে নিক। মাল মানে টিনের তোরঙ্গ একটা, আর একটা পাকা কুমড়ো,
আর কয়েকটা ঝুনো নারকেল। কাশি কাছেই দাঁড়িয়েছিল। সে নামিয়ে নিলে ট্রাঙ্কটা আর পুটলিটা। সন্তোষ বাড়ির মধ্যে ঢুকে বললে, আমাকে তুমি ঠিক চিনতে পারোনি বৌদি। সত্যি, মা তখনও চিনতে পারেনি। সন্তোষ বললে, কে বলো তো? মা ফ্যাল করে চেয়ে রইল। সন্তোষ বললে, সে কি আর আজকের কথা বৌদি, সম্পর্ক তো রাখলে না দেশের সঙ্গে। ভাবলাম বৌদি যদি সম্পর্ক নাই বা রাখলে, আমরা রাখবো না কেন? তাই খিরিকে নিয়ে চলে এলাম রেলে চড়ে। মা বললে, রসুলপুরে সন্তোষ তুমি? দেখো দেখিনি, এতক্ষণ লাগলো চিনতে? তবু যা হোক চিনতে পারলে এটাই যথেষ্ট। মা বললে, তা এ তোমার মেয়ে নাকি? সন্তোষ বললে, মেয়ে নয় বৌদি, গলার কাঁটা। তা আমার যা কোথায়? যাকে নিয়ে এলে না যে? যা কি আর আছে বৌদি, এই গলার কাঁটাকে রেখে পালিয়েছে আমাকে জ্বালাতে। সে কি, এই এতটুকু দেখেছি তোমাকে সন্তোষ। কবেই বা বিয়ে করলে আর কবেই বা মেয়ে হলো কিছুই তো জানি না। সন্তোষ বললে, দিন যে হু হু করে যাচ্ছে বৌদি, দিন কি কারোর জন্য দাঁড়িয়ে থাকে? তা বেশ ভারী তোমার বৌদি। ভাবলাম কলকাতায় গিয়ে তবু একটা ওঠবার জায়গা হলো। যা দিনকাল পড়েছে, তা পা ধোবা জল কোথায় বলো দেখিনি? ওই রাত্রির বেলা কাদা মারিয়ে রেলে উঠেছি, আর পা ধোবার জল পাইনি। কাশি জল দিলে। সন্তোষ পা ধুতে লাগলো, জুতো জোড়াও ধুতে লাগলো। বললে, অ খিরি, পাটা ধুবি তো ধুয়ে নে না মা। দীপঙ্কর আপিসে জামা কাপড় পরছিল। মা কাছে আসতেই দীপঙ্কর জিজ্ঞেস করলে, ওরা কারা মা? মা বললে, ও তুই চিনবি না, রসুলপুরের লোক, সম্পর্কে ঠাকুরপো। নিচের থেকে তখন সন্তোষ ডাকছিল, অবৌদি কোথায় গেলে? মা বললে, এই দীপু আপিসে যাচ্ছে ঠাকুরপো, তুমি একটু বসো, আমি যাচ্ছি। দীপঙ্কর বললে, তুমি যাও মা, আমার কিছু দরকার নেই, ওদের আবার খাবার জোগাড় করতে হবে বোধহয়। মা নিচে আসতে সন্তোষ বললে, এই কুমড়োটা আমার ভিটের কুমড়ো, তা ভাবলাম দেশের কুমড়ো খেতে বৌদির হয়তো ভালো লাগবে। খেয়ে দেখো, মিষ্টি, একেবারে গুড়। ও খিরি, ওই কুমড়োটা একটু বার করে দে তো মা, পোটলা খুলে। তারপর খানিক পরে সন্তোষ আবার বললে, দুটো কুমড়ো আনবার ইচ্ছে ছিল বুঝলে বৌদি, কিন্তু আনা হলো না। ও তো আর অত সহজ কথা নয়। রেল স্টেশন কি আর এইখানে? 2 মাইল হেঁটে তবে স্টেশনে আসতে হয়, আর যা কাদা। মা বললে, তা মেয়ের বিয়ের কিছু ঠিক করলে? সন্তোষ বললে, সেই জন্যই তো তোমার কাছে এলুম বৌদি, তুমি যদি একটা হিল্লে করে দিতে পারো। তা গায়ে পাত্র পেলে না সন্তোষ? গায়ের দত্তরা তো মস্ত বড় বংশ, ওদেরকে বলে কয়ে কারোর সঙ্গে 2 হাত এক করে দিলে না কেন? সন্তোষ বললে, গায়ের কথা আর বলো না বৌদি, গায়ের নাম আর করো না। সে গা নেই, নিহাতি উপায় নেই বলে তাই গায়ে পড়ে থাকা, নইলে ঝাঁটা মারি অমন গায়ের মুখে। কেউ কারোর ভালো দেখতে পারে না, কেউ কারোর নামও সইতে পারে না। মেয়েটার বিয়ে দিতে পারলে আমিও বেরিয়ে পড়বো গা থেকে, দেখে নিও। মা বললে, তা বেরিয়ে পড়ে কোথায় যাবে? এই যেদিকে 2 চোখ যায় চলে যাব। আমি তো সে কথাই বলি সকলকে, বলি তোমরা সতী লক্ষ্মীকে গা থেকে তাড়িয়ে দিলে, এই গায়ের কি আর ভালো হবে ভেবেছ? সব উচ্ছন্নে যাবে।
তা উচ্ছনে যাচ্ছেও সবাই। মা বললে, ও আমার কথা ছেড়ে দাও সন্তোষ, আমি জীবনে কারোর মন্দ করিনি, জীবনে কখনো কাউকে মন্দ কথাও বলিনি। মাথার ওপর ভগবান আছে, তার দিকে চেয়েই চলেছি। তারপর একটু থেমে মা বললে, তা তুমি আজকে থাকবে তো? সন্তোষ বললে, কি যে বলো তুমি বৌদি, থাকবো না তো কোথায় যাব? থাকতেই তো এইছি। মা বললে, তাহলে চান টান করে নাও, আমি তোমাদের চাল নেই। সন্তোষ বললে, নাও নাও চাল নাও, আমার একটু বেশি করে চাল নিও বৌদি, আমি একটু বেশি ভাত খাই, তা জানো তো। আর মুড়ি আছে? মুড়ি? হ্যাঁ, সেই কাল রাত্রিরে বেরিয়েছি, তারপর থেকে আর পেটে কিছু পড়েনি। আমাকেও দাও আর খিরিকেও দুটো দাও। খিরি এতক্ষণ দরজার চৌকাঠ ধরে চুপ করে দাঁড়িয়েছিল, বাবার কথাগুলো শুনছিল। এতক্ষণে কথা বললে, আমাকে দিতে হবে না জ্যাঠাইমা, বাবাকেই দাও। সন্তোষ বললে, কেন, খা না, খেতে দোষ কি? রসুলপুরের মুড়ি তো খেয়েছিস, এখন কলকাতার মুড়ি খেয়ে দেখ না, দেখবি কলকাতার মুড়ি কত মিষ্টি। দীপঙ্কর দোতলা সিঁড়ি দিয়ে নামছিল। সিঁড়ি দিয়ে নেমে বারান্দা পার হয়ে সদর দরজার দিকে যেতে হয়। সন্তোষ চেয়ে দেখলে দীপঙ্করের দিকে, বলে, এই তোমার ছেলে বুঝি বৌদি? দীপুর মা বললে, হ্যাঁ। দীপু, ইনি তোমার সম্পর্কে কাকাবাবু হন, প্রণাম করো এনাকে। সন্তোষ পা মুড়ে বসেছিল, কথাটা শুনেই পা দুটো দীপুর দিকে বাড়িয়ে দিলে।